সাধারণ জ্ঞান তুমি সহজভাবে বুঝো, তাহলে কিন্তু তোমার কি কষ্ট হবে না। ওকে, আমরা এতক্ষণ পড়ছি নার্সিং, বিএসসি এর নার্সিং এর প্রশ্ন 20টা, এখন আমরা পড়বো ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। একটা প্রশ্নই হয়েছিল 23-24-এ, আমরা এখন এই 23-24-এর প্রশ্নগুলো পড়বো। সো একই, তোমাদের এমন না যে হ্যাঁ বিএসসি প্রশ্ন পড়বা আর বাকিগুলো পড়বা না, তা না। আমরা ডিপ্লোমা প্রশ্ন পড়তেছি কারণ সাধারণ জ্ঞানের প্রশ্ন, এখান থেকে তো প্রশ্ন আসতে পারে। সো না পড়ার তো কোনো কোশ্চেন আসে না। আমি বলছি যে জিকে, বাংলা ইংলিশ জিকে একই প্রিপারেশন, তোমার ডিপ্লোমার জন্য একই প্রিপারেশন, নার্সিং এর জন্য একই প্রিপারেশন। ওকে, তাহলে আমরা শুরু করব এখন কি ডিপ্লোমা ইন নার্সিং এর প্রশ্নগুলো। ওকে, তাহলে চলো আমরা এখন তিস্তা সম্পর্কে কি বলছিলাম, আচ্ছা লালমনিরহাট বলছিলাম যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা বাঁধ প্রকল্প, এটা লালমনিরহাট জেলায়। এটা এই প্রশ্নটাও প্রায় আসে। আসো তাহলে আমরা এখন পড়বো কি ডিপ্লোমা ইন নার্সিং এর প্রশ্ন। চলো শুরু করে দেই আমরা, শুরু করে দেই। হিমছড়ি কোন জেলায় অবস্থিত? দেখো হিমছড়ি কোন জেলায় অবস্থিত, এখান থেকে আমি দুইটা প্রশ্ন পড়বো। হ্যাঁ, হিমছড়ি কোন জেলায় অবস্থিত পড়বো, আর এটা পড়বো আমাদের বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত। ঠিক আছে, আমাদের বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত। হ্যাঁ দুইটাই পড়বো অবশ্যই মাইশা, দুইটাই পড়বা, আমরা দুইটাই পড়বো। দেখো লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ লিঙ্ক দেওয়া আছে গ্রুপের, যারা বললো গ্রুপে অ্যাড দেন, দেখো লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে ঢুকতে পারবা, জয়েন করতে পারবা। ওকে, আসো তাহলে আমরা দেখো আমার নিজেরই ছবি দেখতে পাচ্ছ, আমি এই জন্যই চেষ্টা করি যখন আমি ক্লাস করাই আমার নিজের ছবি দেই, এই কারণে যে আমি যদি যাই ওখানে আমি দেখাই তোমাকে, দেখো এই জায়গায় আমি গেছি, বা তোমাকে দেখালে ছবিগুলো দেখে তোমার কি মনে থাকবে। আসো, হিমছড়ি কোন জেলায় অবস্থিত? আমরা জানি যে হিমছড়ি হচ্ছে গিয়ে তোমার কক্সবাজার জেলায় অবস্থিত। দেখো আমি একটা বলি, আমরা বান্দরবন আমরা পড়বো, বান্দরবনে কি আছে? বগা লেক, লেকের নাম কি? বগা লেক। খাগড়াছড়িতে কি আছে? আমার আলু টিলা গুহা। কে কে আসো এইসব এলাকার কেউ আসো? দেখো আলু টিলা গুহা খাগড়াছড়িতে। রাঙামাটিতে আমার কি আছে? সাজেক ভ্যালি, যেটা রাঙামাটির ছাদ বলা হয়, সাজেক ভ্যালি। তাহলে বাকি রইল কি আমার? কক্সবাজার। তারপর হিমছড়ি কোথায়? আমার কক্সবাজার জেলায় অবস্থিত। এবং আমরা আরেকটা জিনিস পড়বো, আমাদের বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা, এই যে আমার দেখছো পিছনে টিত্তির করে পানি পড়ে, ঠিক আছে। এখন ছেলেদেরকে পচাবো না, ছেলেদের একটা কথা বললে ছেলেরা বলবে যে আপু আমাদের পচাইলো, আর বলবো না। হ্যাঁ, ছেলেরা যে বাথরুম করে না, দেখো টিত্তি করে পানি পড়ে না, সেটাই কি আমার শীতল পানির ঝর্ণা। তাহলে বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা আমার এই হিমছড়িতে, মানে কক্সবাজারে আর কি। তাহলে কি হবে? হিমছড়িতে। আর একমাত্র গরম পানির ঝর্ণা, এটাও পড়াই দিই তাহলে আমি, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, তার মানে কোথায়? চট্টগ্রামে। সীতাকুণ্ডের সীতাকুণ্ড লিখি নেই আগে, তাহলে এখানে লিখে দিই সীতাকুণ্ড চট্টগ্রামে আছে। তাহলে খেয়াল করো, শীতল পানি বললে কক্সবাজার, আর গরম পানির ঝর্ণা বললে চট্টগ্রামে। ঠিক আছে, তাহলে এগুলো এগুলো দেখো আমি এখানে লিখছি না, ওগুলো আমি তোমাকে লেখাই দিলাম। বগালেক যদি বলা হয় বান্দরবনে, আলুটিলা গুহা খাগড়াছড়িতে, সাজেক ভ্যালি রাঙামাটিতে, বা উল্টা দিতে পারে রাঙামাটির ছাদ, কারণ রাঙামাটি এরকম টপে সাজেক ভ্যালি, রাঙামাটি এরকম টপে যদি কেউ যেয়ে থাকো, হ্যাঁ রাঙামাটির টপে আমার কি সাজেক ভ্যালি। যারা পড়তেছো না, তুমি ম্যাপ কিনো, তুমি ম্যাপ দেখলে তুমি বুঝতে পারবা যে একদম টপে আমার কি সাজেক ভ্যালিটা। ওই যে অনেকে হাসতেছে, কি উদাহরণ দিলেন, কি বলবো বলো, কি উদাহরণ উদাহরণ পাই দেখে তোমরা মজা পাইছো? কেশব রায়, আচ্ছা এরকমই তো, সত্যি কথাই তো। দেখো তিত্তি কাটাতে পানি পড়ে, দেখো অল্প অল্প করে পানি পড়ে, এইটারে মানে শীতল পানির ঝর্ণা, মানে এটা একদম পুরো ওয়েস্ট, মানে দেখা, মানে এমন কোনো কিছু না এটা। তারপর আমি গেছি তোমাদেরকে দেখাবো বলে ছবি তুলে নিয়ে আসছি আর কি। যাবা ইনশাল্লাহ, যাবা এইসব জায়গায় তোমরা অবশ্যই যাবা। তাহলে আমার 1 নম্বর প্রশ্ন শেষ। এবার আসি আমরা, বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কোনটা? আমাদের বাংলাদেশের আশেপাশে কি দেশ আছে? আমরা অনেকগুলো বলি, আমরা কেউ বলে 3টা, কেউ বলে 2টা, কেউ বলে 4টা, হ্যাঁ অনেকগুলো। হ্যাঁ, কিরকম 4টা বলে, কেউ বলে ভারত, কি বলে ভারত, মায়ানমার, ইন্ডিয়া, হ্যাঁ তারপর কেউ বলে ভারত, মায়ানমার, ইন্ডিয়া, বার্মা, অনেকগুলো নিয়ে আসে। আবার কেউ বলে ভারত, মায়ানমার, নেপাল, পাকিস্তানকে নিয়ে আসে। পাকিস্তানকে নিয়ে আসে যে আমাদের সাথে সীমানা, না আমাদের সাথে সীমানা কিন্তু এতগুলো দেশের সাথে না। হ্যাঁ, দেখো ইন্ডিয়া ভারত একই কথা, মায়ানমার বার্মা একই কথা, একটা একটা কি আগের নাম। আমরা ইন্ডিয়াও বলি আবার ভারতও বলি, কারণ দুইটাই নাম আছে ওদের। তাহলে আসো এবার আমরা দেখি, এই যে দেখো এই আমাদের বাংলাদেশের সীমানা, বাংলাদেশের সীমানা। এবার দেখো
ইন্ডিয়া ইন্ডিয়া, দেখো আমি লিখতেছি ইন্ডিয়া 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 ইন্ডিয়া। দেখো আমাদের 3 দিক থেকে ইন্ডিয়া ঘেরা, আর আমরা বলি যে ইন্ডিয়াতে আমরা কি আক্রমণ করবো। দেখো ওরা আমাকে আক্রমণ করলে খায় আমরা শেষ। আর এই চিপা দিয়া আছে মায়ানমার, আমি এম লিখলাম, এই যে মায়ানমার। তার মানে কি আমাদের 3 দিক থেকে আমার কি আছে, তোমার 2টা দেশ আছে। তাহলে কি হবে, ভারত আর কি মায়ানমার। তাহলে কি হবে, ভারত আর কি মায়ানমার। ওকে, ভারত আর কি মায়ানমার। ওই যে এমআই মনে রাখবা, মুম্বাই। তোমার যে এমআই মোবাইল ব্যবহার করো, হ্যাঁ এমআই মোবাইল, শাওমি যে এমআই মোবাইল, দেখো এমআই। তাহলে কি তোমার হচ্ছে মায়ানমার কি ইন্ডিয়া, মানে ভারত আর মায়ানমার সাথে আমাদের কি আছে, বাংলাদেশের কি আছে, সীমানা আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখান থেকে আরো 2টা প্রশ্ন আমরা করতে পারি, যে আমরা বললাম আমাদের সাথে ইন্ডিয়ারও সীমানা আছে, আবার কি মায়ানমারও সীমানা আছে। আমাদের সাথে মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 271 কিলোমিটার, এটা একটা করতে পারো। আর ইন্ডিয়ার সাথে আমাদের কি 4156 কিলোমিটার দৈর্ঘ্য। আরেকটা আমরা পড়তে পারি, সেটা হচ্ছে গিয়ে তোমার দেখো আমাদের বাংলাদেশের একটা জেলা আছে এখানে, এই যে এটা রাঙামাটি। ঠিক আছে, দেখো আমি এখানে এম লিখছি, আবার দেখো আইও লিখছি, মানে ইন্ডিয়া লাগো সীমানা আছে, মায়ানমার লাগো সীমানা আছে। সেটা কি আমার রাঙামাটি। রাঙামাটি জেলার সাথে উভয় দেশের কি আছে, সীমানা আছে। রাঙামাটি যে কমন মিউচুয়াল, ওই যে ফেসবুকে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও না, তুমি দেখো মিউচুয়াল ফ্রেন্ড আসে, মানে কি তোমার তোমারও কমন ফ্রেন্ড, আমারও কমন ফ্রেন্ড। তাহলে একজনই কি তোমার সাথেও ফ্রেন্ড আছে, আমার সাথেও ফ্রেন্ড আছে, মিউচুয়াল বলি এটাকে আমরা। তাহলে রাঙামাটির সাথে কি আছে, উভয় দেশের সীমানা আছে। প্রশ্ন আসে নিচের কোন জেলার সাথে ভারত আর মায়ানমারের উভয় দেশের সীমানা আছে, তাহলে কি হবে, রাঙামাটি। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, আমি পরবর্তী মানে প্রশ্নে যাব। তাহলে আমাদের হয়ে গেল তোমার হচ্ছে গিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী অবস্থান। তার মানে বুঝতে পারছো সীমানা থেকে প্রশ্ন আসে, সীমানা। এটা কিন্তু আমি সব সময় এই যে বললাম না, এটা আমি প্রথম ক্লাসে আমি পড়াই। আমি আগে বাংলাদেশ সম্বন্ধে আইডিয়া দিই, যে সবার আগে আমি ঢুকে যাব মুক্তিযুদ্ধ, আরে না, স্টেপ বাই স্টেপ যাবো। তুমি আগে শুনো, বাংলাদেশ সম্পর্কে জানো, নিজের দেশ সম্বন্ধে জানো, আমাদের আশেপাশে কি আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আশেপাশে আমার কি আছে, ভারত আছে, মায়ানমার আছে, আমি তো দেখাই নাই। তুমি যদি অনেকে বলে যে নেপাল, দেখো নেপাল জানো কোথায়, নেপাল হচ্ছে কি এখানে, এই যে এটা ইন্ডিয়া, তোমাকে ইন্ডিয়া পার করে যেতে হবে নেপালে। এখানে হচ্ছে কি ভুটান, আবার দেখো সেই সেম কাহিনী, ইন্ডিয়া হয়ে তো ইন্ডিয়া পার হয়ে যেতে হবে তোমাকে ভুটানে। এখানে আমার পাকিস্তান, এই যে এখানে আমার পাকিস্তান, যেখানে পাকিস্তান দেখলাম, এখানে ইন্ডিয়া। তার মানে কি ইন্ডিয়া পার করে যেতে হবে পাকিস্তানের সাথে। তাহলে তোমার সাথে আমার সাথে কি পাকিস্তানের কোনো কি সীমানা নেই বা বর্ডার নেই। এবার আসো, বড়পুকুরিয়া কয়লা খনি তোমার হচ্ছে কি লিখছে, কোথায় অবস্থিত। আমরা একটু আগে পড়ছিলাম যে তোমার বাংলাদেশের কোন জেলাটা কি তোমার হচ্ছে কয়লা সমৃদ্ধ, এটা পড়ছিলাম। আর প্রশ্নটা একটু ঘুরাই দিছে, বলছে যে বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত। এই যে সেই বড়পুকুরিয়া কয়লা খনি, এটা ঠিক আছে, এটা বড়পুকুরিয়া কয়লা খনি। তো আমরা জানি যে আমাদের বড়পুকুরিয়ার কয়লা খনি কোন জেলায় অবস্থিত, তোমার দিনাজপুর জেলায় অবস্থিত। কোথায়, দিনাজপুর জেলায় অবস্থিত। কোথায়, যে পার্বতীপুর, আমি একটু আগে বলতেছিলাম যে পার্বতীপুরে অবস্থিত আমার কি তোমার বড়পুকুরিয়া কয়লা খনি। ওকে, সি 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 সি, তাই না? হ্যাঁ ঠিকই আছে, কি হবে অ্যান্সারটা, সি হবে। হ্যাঁ, দিনাজপুরে অবস্থিত। ওকে, আচ্ছা এবার চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? আগে তোমরা বলবা, তারপর আমি তোমাকে ওই প্রবাল দ্বীপ সম্বন্ধে আর কিছু ইনফরমেশন পড়াবো। তাহলে এই প্রবাল দ্বীপ নিয়ে যদি কোনো প্রশ্ন আসে আর কোনো ভুল হবে না। সেন্ট মার্টিনে প্রশ্ন আসতেই পারে, যে সবাই বলছে না সেন্ট মার্টিনকে দিয়া দিবে আমেরিকারে, কত কেচ্ছা কাহিনী হইতেছে, শুনছো তো মনে হয় এগুলা। সো এই জন্য বললাম যে এটা নিয়ে কিন্তু এই বছর প্রশ্ন আসতেই পারে, হ্যাঁ, সেন্ট মার্টিন নিয়ে। তাহলে কি হবে, আমাদের বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কি, সেন্ট মার্টিন। কি হবে, একমাত্র প্রবাল দ্বীপ কি, সেন্ট মার্টিন, যেটা আমার টেকনাফ উপজেলার মধ্যে পড়ছে, কক্সবাজার জেলার মধ্যে পড়ছে, আমরা আগেই বলতেছিলাম, তাই না? এবং এবার আসো, এটা আমাদের সর্বদক্ষিণের ইউনিয়ন। এই দ্বীপের অপর নাম কি আমরা জানি, নারিকেল জিঞ্জিরা, আমরা বলছি। এবার একটু দেখো, এই সেন্ট মার্টিন দ্বীপ একমাত্র প্রবাল দ্বীপের আয়তন কত, আয়তন কত, 8 বর্গ কিলোমিটার। কত, 8 বর্গ কিলোমিটার। যদি 8 না থাকে, দেখো আমি কি বলছি, যদি 8 না থাকে তাহলে আমাকে দিব 12 বর্গ কিলোমিটার। দেখো আমি কিন্তু উচ্চারণ করছি যদি। এখন
তোমরা যদি বলো প্রশ্ন আপু পরীক্ষায় 8ও পাইছি 12ও পাইছি, কি দিব? অবভিয়াসলি 8 দিবা, না থাকলে 12 দিবা, 8 না থাকলে 12 দিবা। ঠিক আছে, একটা প্রশ্ন। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, দেখো আমি সেন্ট মার্টিন, দেখো তোমরা কিভাবে পড়তে পারো। তোর হেডিং দিলা সেন্ট মার্টিন, তুমি সেন্ট মার্টিনে যা পড়ছো তুমি পয়েন্ট পয়েন্ট করে লিখে ফেলো, এটাই তোমার পড়া। মহেশখালী যখন পড়বা কি কি পাইতেছো মহেশখালী নিয়ে পয়েন্ট পয়েন্ট করে ফেলবা। মহেশখালী একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, আদিনাথ মন্দির আছে আমাদের মহেশখালীতে, মাতার বাড়িতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হচ্ছে। আর এটা কি মহেশখালীতে বা মাতার বাড়িতে আমাদের গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হইতেছে। তার মানে 4টা পয়েন্ট পাওয়া যায় মহেশখালী থেকে। এভাবে করে পড়ো, তোমাদের কাছে পড়া হয়ে যাবে। আচ্ছা আমরা কোথায় আসলাম? সেন্ট মার্টিনে ছিলাম। দেখি সেন্ট মার্টিনে কি বললাম, একমাত্র প্রবালদ্বীপ বাংলাদেশের, 8 বর্গ কিলোমিটার, অপর নাম নারিকেল জিঞ্জিরা, আগের নাম। আরেকটা আমরা পড়তে পারি যে এই দ্বীপে অলিভ টার্টেল পাওয়া যায়। ও মাইরা আবার কিতা অলিভ টার্টেল, আবার কিতা বলো কি দেখছি? অলিভ টার্টেল পাওয়া যায়। এই হাতিয়া হচ্ছে কি আমার নোয়াখালী, কেউ আসো নাকি নিউ ক্যালির মানুষ? নোয়াখালী বিভাগ সাই, হ্যাঁ নোয়াখালীতে আমার পড়ছে হাতিয়া। মহেশখালীতে পড়ছে কক্সবাজারে। বললাম আমি তো প্রশ্নগুলা, দেখো আমরা মহেশখালীকে নিয়েও পড়ে ফেলছি। সন্ধিতে আমরা আগেই পড়ছিলাম কি চট্টগ্রামে। দেখছো আমরা একটা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন পড়তেছি, একটা প্রশ্ন সলভ করার মধ্যে আমরা অনেকগুলো প্রশ্ন পড়তেছি। বল অলিভ টার্টেল মানে কি? পড়তে যে ভালো লাগে না, ওই যে মোটিভেশন দেওয়া লাগবে না, পড়তে না ভালো লাগলে হবে? এখন তোমার বয়সই তো কি পড়া, আমরা কি এগুলো পার করে আসছি না? আমরা কি পড়াশোনা করি নাই? আমরা তো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তো করতে হবে না? ঠিক আছে, এইটা তো মোটিভেশন করতে পারো যে তোমাদের বাবা মার স্বপ্ন কি থাকে, যে আমার ছেলে মেয়ে একটা ভালো একটা ইউনিভার্সিটি বা ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে কি পড়াশোনা করবে। সো বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য তোমাদের পড়া উচিত। এখন এখন যদি বলো পড়তে ভালো লাগে না কেন, মন কি উড়ুরু নাকি? হ্যাঁ এখনো যদি উড়ুরু করে মন তাহলে হবে? আগে কোথাও চান্স পায় না তখন তুমি ঘুরে বেড়াও তোমার ময়না পাখির লগে। ঠিক আছে, বিভাগ তো চাই, দেখছো বিভাগ চাই, যেমন নোয়াখালী বিভাগ চাই, এরকম করবা তোমরা। এটা অলিভ টার্টেল মানে কি? অলিভ মানে সবুজ রং, তাই না? জলপাই রং আর কি, কচ্ছপ, কচ্ছপ সবুজ রঙের কচ্ছপ দেখা যায়। আচ্ছা এটা অনেকে বুঝেই না, টার্টেল মানে কি কচ্ছপ। ঠিক আছে আপু আজকে একবার চা খান, চা খাইছি ক্লাস শুরু করার আগে, এখন পেজে ক্লাস নিচ্ছি। এখন যদি আমি লাল পানি খাই তাহলে তো সমস্যা, হ্যাঁ মানে চা আর কি, এই জন্য আমি চা খেয়েই ক্লাস শুরু করছি। ঠিক আছে, নোয়াখালীরা বিভাগ চাও। এবার আসো, পদ্মা নদী কোথায় তোমার হচ্ছে কি মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে? দেখো আমরা আগে একটু পদ্মা নদী পড়ি, যে পদ্মা বাংলাদেশে এখন বর্তমানে দীর্ঘতম নদী। হ্যাঁ পদ্মা এখন কি আমার দীর্ঘতম নদী। এখন তোমরা আগে বলো, তারপর আমি অ্যান্সারটা দিব। পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে? বলো কে বলতে পারবা? ময়না পাখি নাই? আহারে কেশবে বলে ময়না পাখি নাই। আহ ভালো তো, ময়না পাখি নাই ভালো, পড়াশোনা দিকে মনোযোগ দিতে পারবা। নাহলে তো দেখা গেছে যে ময়না পাখির সাথে খালি কথা বলতে বলতে পড়াশোনার হয় না আর কি। আর এই যে লাল পানি করে আবার হাসি দিছে, বুঝছো? সাধারণ জ্ঞানে ক্লাস করবা, একটু একটু মজা করে ক্লাস করবা। সাধারণ জ্ঞান বোরিং ক্লাস, সাধারণ জ্ঞান পড়া বোরিং, এখন যদি বোরিং করে পড়লে আরো বোরিং লাগবে। আচ্ছা অনেকে বলছে সি, শিওর তুমি সি? ভৈরব না, কি হতে পারে দেখি বলো। চাঁদপুর বলছে পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। আচ্ছা এবার আমি তোমাকে একটু দেখাই, এখান থেকে আমার আসছে যমুনা নদী, পুরোটা পথ দেখাচ্ছি না, এটিতে ঢুকছে পদ্মা নদী বাংলাদেশে, ইন্ডিয়া গঙ্গা আমাদের পদ্মা। পদ্মা যমুনা এই পয়েন্টে মিলিত হয়েছে, এটা আমার গোয়ালন্দ রাজবাড়ি। কারো বাড়ি আছে গোয়ালন্দ রাজবাড়ি? দুই নদী মিলার পর সে পদ্মা নামে নামছে, পদ্মা। এটি দিয়ে ঢুকছে মেঘনা, এই যে মেঘনা, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, দেখছো সবই আমি চলে আসছি। তার মানে পদ্মার মেঘনা কোথায় মিলছে? এই পয়েন্টে মিলছে, চাঁদপুরে। এই পদ্মা মেঘনা মিলার পর সে আবারও মেঘনা নামে কোথায় গিয়ে পড়ছে? বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। তাহলে এইবার তোমরা বলো কি হইতে পারে অ্যান্সার। তাহলে এখন আর ভুল হবে না তোমাকে, আমি এই জন্য আগে অ্যান্সারটা আমি বলতেছি না, তোমরাই বলতেছো। এই যে পদ্মা মেঘনা আর পদ্মা যমুনা। এবার বলো কি হবে অ্যান্সার। দেখো আমার দেখতে পাইতেছো, নিজেরাই বলো কি হইতে পারে। আমি পুরোটা দেখাইলাম না, জাস্ট আমি তোমাকে 2টা পয়েন্ট দেখালাম যে তোমরা ভুল করছো। কেউ বলে গোয়ালন্দ, কেউ বলে চাঁদপুর। দেখো এবার কি হইতে পারে অ্যান্সার। ক্লাস হয়েছে?
তোমরা আমার ভয়েস শুনতেছো, সাথে আবার আশিক ভাইয়ের ভয়েস শুনতেছো। তোমাদের কান অনেক ভালো, বাবারে বাবা। হ্যাঁ, তোমাদের কান মাশাল্লাহ। তাহলে কি হইতে পারবা? 2 2 2 2। আগে কি বলছ? তাহলে কি হবে অ্যান্সারটা? বি হবে অ্যান্সার। তাহলে কি হবে অ্যান্সার? বি। কারণ বলছি পদ্মা আর মেঘনা, তাহলে কি হবে? পদ্মা মেঘনা এখানে মিলছে, তাহলে চাঁদপুরে। ওকে। আর যদি বলতো পদ্মার যমুনা, তাহলে তো কি গোয়ালন্দ রাজবাড়ি। উল্টা পাল্টা করো না, কারণ এটা কিন্তু একটা প্রশ্ন, ইজি প্রশ্ন, যেন ভুল না হয়। ওমা আলামিন চলে আসছো দেখি তুমি এখানে। অনেকেই আছে আমাদের বি ইউনিটের স্টুডেন্ট দেখি ক্লাস করে। আমি তো বি ইউনিট এখনো তো মানে শেয়ারই দিই নেই। এবার আসো, বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? ডিপ্লোমাতে 23-24-এ জাতীয় নিয়া, হ্যাঁ, 2টা প্রশ্ন আসে। জাতীয় তোমার খেলা একটু পরে আমরা পাবো। এবার জাতীয় ফুল, দেখো আমরা জানি জাতীয় ফুল ফল, হ্যাঁ, আমরা বা জাতীয় মাছ আমরা জানি সবাই, হ্যাঁ, আমাদের ছোটকাল থেকে আমরা পড়ে আসছি। অবভিয়াসলি আমরা জানি জাতীয় ফুল কি আমাদের, তোমাদের জানোই গোলাপ। আর তোমার ময়রা পাখিরে গোলাপ দিবা, তোমার তার শাপলা ফুল দিবা না নাকি? তাহলে কি হবে? আবারও কি সি সি, সবই দিকে আমাদের অ্যান্সার সি সি সি। হ্যাঁ, তাহলে কি হবে অ্যান্সারটা? এটা কি ফ্রি ক্লাস? হ্যাঁ, তুমি তো ফ্রিতে দেখতে পাচ্ছ, কারণ এটা পেজে হচ্ছে তো। তাহলে কি হবে অ্যান্সারটা? শাপলা ফুল। ওকে, দেখো আমরা তারপরে পড়ে আসি। দেখো তোমাদের, আমাদের জাতীয় পাখি কিন্তু ময়না পাখি না, আমাদের কি দোয়েল পাখি। ঠিক আছে? আহারে, এখন আমাদের যে কে জানি লিখছিল আমার ময়না পাখি নাই, ও কষ্ট পাবে দেখা। আরে আমাদের জাতীয় পাখি কি দোয়েল, এটা ডেন্টালে আসছিল। জাতীয় ফুল শাপলা, যেটা আমি বললাম। তারপর আবার ইম্পর্টেন্ট পড়ে ফেলে জাতীয় ফল কাঁঠাল। জাতীয় ফল কি? কাঁঠাল। কিন্তু জাতীয় গাছ কিন্তু আম গাছ। দেখো জাতীয় গাছ কি? আম গাছ। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের ক্রিকেটাররা নাকি। আমাদের জানো একটা মজার জিনিস দেখো, তোমার আমাদের সুন্দরবনে বাঘ ছিল 114টা। কত বছর পর্যন্ত। তো রিসেন্টলি আবার বাঘ গণনার পর দেখা গেছে এখন বাঘের সংখ্যা হয়েছে 125টা। তা আমরা বলতেছি যেহেতু 111টা বাড়ছে, আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার যারা 11 জন খেলোয়াড়, এটা খেলতে পারে না, সেটাকে আমরা পাঠাই দিছি সুন্দরবনে। এই জন্য বাঘের সংখ্যা বেড়ে গেছে। কত হয়েছে এখন বর্তমানে বাঘের সংখ্যা? 125টা। তাহলে এটা গেল। তারপর জাতীয় উদ্যান, সরোবর উদ্যান, এটা কম আসে এখান থেকে, এই কটাই বেশিরভাগ আসে। এইখানে ভুল করো না, জাতীয় ফল কাঁঠাল, কিন্তু যদি বলা হয় গাছ তাহলে কিন্তু আম গাছ। আবার জাতীয় ফল আম দাগাই দিয়ে শোনো আবার। ওকে, ব্যাকগ্রাউন্ড এত সাউন্ড কেন? সবাই এখানে খেলতেছে, তোমাদের সব ভাইয়ারা। আসো এবার চলে আসি, এবার একটু কঠিন প্রশ্ন। বলছে সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কোন ধরনের রচনা? তো আমাদের দেখা গেছে যে অ্যাডমিশনগুলোতে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে প্রশ্নগুলা, বা মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা বলো, নাটক বলো, হ্যাঁ, বা তোমার হচ্ছে গিয়ে উপন্যাস বলো, এখান থেকে প্রশ্ন হয়। ঠিক আছে? কি তাহলে দেখো কি হইতে পারে দেখি, কে বলতে পারবা আগে, তারপর আমরা আসবো। বাংলাদেশের খেলা দেখলে হাসি পায়, এই জন্য তো পাঠাই দিছি আমরা, বুঝছো? এই জন্য আমরা সুন্দরবনে পাঠাই দিছি, এই জন্য আমাদের সুন্দরবনে বাঘের সংখ্যা বাইরে গেছে 11টা। দেখো তাহলে কি হবে? পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হচ্ছে গিয়ে তার কি নাটক। ঠিক আছে? এটা কি তার হচ্ছে গিয়ে নাটক। দেখো তার আরো কিছু নাটক আছে, আমরা সেটাও পড়ে ফেলি, যেহেতু আমরা ওনাকে দিয়ে পড়তেছি। এটা পায়ের আওয়াজ পাওয়া যায় একটা পাইলাম। নুরুল দিনের সারা জীবন আর কি ঈর্ষা, এই দুইটা, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় আসে। এবার উপন্যাস, বিখ্যাত উপন্যাস নিষিদ্ধ লোবান, এটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক। একটু পর আমরা একটা প্রশ্ন পড়বো, তখন আমি বলবো না যে কেন আমি বললাম এটা গুরুত্বপূর্ণ। যদি বলে উপন্যাস তাহলে কি নিষিদ্ধ লোবান, তাহলে এটা আমার কি মুক্তিযুদ্ধ ভিত্তিক। উনি কিন্তু মারা গেছেন সৈয়দ শামসুল হক। তাহলে পায়ের আওয়াজ পাওয়া যায়, সেটাও আমার কি নাটক, এবং এটা কি মুক্তিযুদ্ধ ভিত্তিক। ঠিক আছে? ওকে, সবাই ঠিক মতো অ্যান্সার করছো, তোমাদের ভালোই পারো। এবার পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? ইন্টারন্যাশনাল টপিক। আমরা জানি পৃথিবীতে মহাদেশ কয়টা? 7টা মহাদেশ। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপর হচ্ছে গিয়ে ওশেনিয়া, আর কোনটা বাদ গেল আর অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকাতে মানুষ থাকতো, তাই এটা আমি গোনায় রাখি না আর কি। হ্যাঁ, তাহলে আমার এই 7টা কি মহাদেশ। এই 7টা মহাদেশের মধ্যে আমাদের
সবচেয়ে বড় মহাদেশ যেখানে আমরা আছি, তাহলে বড় কি হইতে পারে? যেখানে আমরা বাস করতেছি সেই মহাদেশটার পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। অলরেডি সবাই আনসার করে ফেলছো। হ্যাঁ, তাহলে কি হইতে পারে? যে এশিয়া মহাদেশ। তাহলে আমাদের কি হবে? অ্যান্সারটা এশিয়া মহাদেশ। অস্ট্রেলিয়া বা ওশিনিয়া যেটা আমার সবচেয়ে ছোট মহাদেশ, ক্ষুদ্রতম। তো এটাও পড়া হয়ে গেল। আরেকটা প্রশ্ন আমরা পড়ে ফেললাম। হ্যাঁ, আরেকটা প্রশ্ন পড়ে ফেললাম যে সবচেয়ে ছোট মহাদেশ কোনটা? আমি কি দেশ লিখছি? হয় রে, দেশ লিখে ফেলছি, এটা মহাদেশ হবে। তাহলে সবচেয়ে ছোট মহাদেশ কি? অস্ট্রেলিয়া অথবা কি ওশেনিয়া, আমরা দুইটাই বলি। আচ্ছা, এবার আসো, প্রশ্ন এটাও আসতে পারে যে আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটা? আরো দুটো প্রশ্ন পড়ে ফেল, যেটা আমরা মহাদেশ নিয়ে আসতেছি। পৃথিবীতে আয়তনে পৃথিবীতে সবচেয়ে বড় দেশ কোনটা? রাশিয়া। ঠিক আছে। দ্বিতীয় কিন্তু আয়তনে কানাডা। দ্বিতীয় কি? কানাডা। তাহলে আয়তনে পৃথিবীর বড় দেশ রাশিয়া, দ্বিতীয় কি? কানাডা। এবার আসো, আয়তনে যখন বললাম, চলো জনসংখ্যায় পড়ে ফেলি। আমরা এতদিন জনসংখ্যার পৃথিবীর বড় দেশ পড়তাম চীন, অনেক। চীন এখন কিন্তু না, আমাদের পার্শ্ববর্তী দেশ। বলো কি আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা অনেক বড় দেশ, সেটা এখন জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ? ভারত। ভারতে প্রচুর 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 মানুষ, বুঝছো? আমাদের থেকেও মানুষ বেশি। আমরা তো এমনি ছোট, আমরা তো অনেক বড় দেশ, প্রচুর মানুষ ইন্ডিয়াতে। তাহলে কি জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কি? ভারত বা ইন্ডিয়া। আচ্ছা, আয়তনে যখন পড়লা বড় দেশ, চলো আমরা পড়ে ফেলি ছোট দেশ কোনটা? ভ্যাটিকান। আয়তনেও ছোট, জনসংখ্যায় ছোট। ভ্যাটিকানে মাত্র 900 মানুষ বসবাস করে, 900 মানুষ। ঠিক আছে। তাহলে আরো আমরা কোশ্চেনগুলো পড়ে ফেললাম। আরো মোট 25টা প্রশ্ন আর কি এখানে। তাহলে কি পেয়ে গেলাম আমরা? মহাদেশ 7টা। আমরা বললাম যে সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, ছোট মহাদেশ ওশেনিয়া, আয়তনে পৃথিবীর বড় দেশ রাশিয়া, ছোট দেশ কি? ভ্যাটিকান, জনসংখ্যার পৃথিবীর বড় দেশ, দেখো একবারে বলতেছি, জনসংখ্যার পৃথিবীর বড় দেশ ভারত, আর ছোট দেশ কি? ভ্যাটিকান। ঠিক আছে। জি, 900 জন বাস করে মাত্র। এবার আসো, বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান কোনটি? কে বলতে পারবা আগে? পাহাড়পুর, মহাস্থানগড়, সোনারগাঁও, ময়নামতি। কে আসো ওই এলাকা থেকে? দেখো, পারা উচিত। একটা ছবি দিছি, দেখা যাচ্ছে কিনা দেখো। প্রতিবেশী বন্ধু ভারত। তাহলে কি বললাম আমরা? বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান বলো, প্রাচীনতম স্থান বলো, প্রাচীনতম নগরী বলো, সবই আমার একই। প্রাচীনতম নগরী সবই আমার কি? একই। কি হতে পারে? কি আসো এই এলাকার? কেউ আসো নাকি? মহাস্থানগড় তো সবাই লেখলা, কে আসো এই এলাকার? কেউ আসুনি? দেখো, দেখতেই পাচ্ছ, এটা আমাদের সেই মহাস্থানগড়ের একটা। মহাস্থানগড় আমার অনেক জায়গা আছে, মহাস্থানগড়ে অনেক কিছুই আছে আমার। তার মধ্যে একটা গোকুল, হ্যাঁ, যেটাকে বলে বেহুলার বাসর ঘর। তাহলে এটা কি হবে? মহাস্থানগড়। যেটা কোথায় পড়ছে? আমার বগুড়া জেলার মধ্যে পড়ছে। বগুড়া জেলার মধ্যে পড়ছে। ঠিক আছে। এবং আমার এই মহাস্থানকে আমরা কি বললাম? প্রাচীনতম স্থান, প্রাচীনতম ঐতিহাসিক স্থান। এবং এখানে আমার কি আছে দেখো, যে বৈরাগীর ভিটা, পরশুরামের প্রাসাদ, শিলাদেবীর ঘাট, সবই আমি দেখছি। গোবিন্দ ভিটা, গোকুল মেদ, এটাই আমার গোকুল মেদ। ঠিক আছে, এটাই আমার কি? গোকুল মেদ। গোবিন্দ ভিটা যখন গেছি, বুঝছো, গোবিন্দ ভিটায় তেমন হয় না। হ্যাঁ, গোবিন্দ ভিটা যখন গেছি, জায়গাটা পুরো খালি। আমি খুশি হয়ে গেছে যে একটা সুন্দর একটা ছবি তুলতে পারবো। হ্যাঁ, ওই গোবিন্দ পিঠার মধ্যে ওম্মা যায় দেখি কোন চিপার মধ্যে একটা কাপড় বসে আসছে। এখন আমি অনেক বলতেও পারতেছি, ভাই আপনি একটা সরেন, আমি সুন্দর একটা ছবি তুলবো। হ্যাঁ, একটা কোনার মধ্যে বসে আছে একটা কাপড় পরে, আমি অনেক কষ্টে তাকে বাদ দিয়ে আর কি ছবিটা তুলতে পারছিলাম। যাই হোক, তাহলে গোবিন্দ ভিটা, গোকুল মেদ, বৈরাগীর ভিটা, পরশুরামের প্রাসাদ, তারপর কি বললাম, শিলাদেবীর ঘাট, এগুলো সব কোথায়? আমার এই মহাস্থানগড়ে পড়ছে। ঠিক আছে। আমার বাসা ঢাকায়, আমার বাসা ঢাকায়। পাহাড়পুর না, পাহাড়পুরে বৌদ্ধ বিহার। পাহাড়পুরে যে বৌদ্ধ বিহার, ওই যে কি সোমপুর বিহারটা পাহাড়পুরে। হ্যাঁ, পাহাড়পুর না, কি হবে? অবশ্যই বগুড়া, মনে রাখবা। মহাস্থানগড় আর কি। হ্যাঁ, মহাস্থানগড়, যেটা আগের নাম কি ছিল? এই লিখে দিই। মহাস্থানগড় আগের নাম কি? পুন্ড্র বা পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর বা মহাস্থানগড়, পুন্ড্রনগর। ওকে।
তোমরা দেখি হাইসা কুটি কুটি, হ্যাঁ সব জায়গায় কাপল, এই যেতে বললাম এগুলো কিন্তু মারার কথা বলতেছি না, সব কিন্তু আমি সত্যি কথা বলতেছি, দেখতে পাচ্ছ আমি এগুলো তো আমার না যে এডিট করা ছবি, যা দেখছি আমি তোমাকে তাই কইলাম আর কি। ছবিতে কি আপনি দাঁড়িয়ে আছেন? অবশ্যই এটা আমি, আমি ছাড়া কি হবে, আমি আমাকে দেখতে কি মনে হচ্ছে, এটা অন্য কেউ? এই দেখো, এই তো মোটা মানুষ, এই যে আমি মোটা মোটা মানুষ। আসো আমরা পরবর্তী প্রশ্ন যাই আমরা। 17 মার্চ 1920 সাল কি কারণে স্মরণীয়, এটা এখন আর আসবে না। তারপর দেখো আমরা পড়তেছি, দেখো কাজী নজরুল ইসলামের জন্মদিন, নাকি মাওলানা ভাসানীর জন্মদিন, জসিমউদ্দিনের জন্মদিন, নাকি শেখ মুজিবুর রহমানের জন্মদিন? গাইবান্ধায় আসি নাই এখনো, মানে গাইবান্ধার উপর দিয়ে রংপুর গেছি, গাইবান্ধা যাওয়া হয় নাই, মানে নামি নাই আর কি, যাবো। আমি সব জেলাতে পাড়া দিব। আমার এখন আমাদের জেলা কয়টা? 64টা। আমি এই জেলায় ঘুরছি, 45টা জেলা ঘুরছি, তাহলে বাকি আছে এখনো। আচ্ছা তোমার সবাই, তোমরা সহজে দুষ্টু দুষ্টু, পলাশ রায় তুমি খুব দুষ্টু। দেখো কাজী নজরুল ইসলামের জন্মদিন কবে? 1899 সালে 24শে মে, তাহলে এটা হবে না। মাওলানা ভাসানীর জন্মদিন কবে? দেখো 12 ডিসেম্বর 1880 সালে। তারপরে তোমার বাকি থাকে কি, জসিমউদ্দিনের জন্মদিন কবে? 1903 সালের 1 জানুয়ারি, তাহলে এটাও হবে না। তাহলে অবশ্যই কি হবে? শেখ মুজিবুর রহমান। কয়দিন আগে, গতকাল না তার আগের দিন ভাসানীর কিন্তু মৃত্যুদিন গেছে। ভাসানী এই বছর গুরুত্বপূর্ণ, ভাসানী এই বছর গুরুত্বপূর্ণ, মাথায় রাখো, হ্যাঁ ভাসানী কিন্তু এই বছর থেকে প্রশ্ন। হ্যাঁ নওগাঁ এখনো আসে, নওগাঁ আমার এখনো বাকি আছে। পাহাড়পুর বৌদ্ধ বিহার দেখবো, আরটা কি দেখবো বলো তো দেখি, নওগাঁটা কি আছে না, কুসুম্বা মসজিদ, আমাদের 5 টাকার নোটে আছে, দেখো 5 টাকার নোট বের করে দেখবা, কুসুম্বা মসজিদের ছবি দেওয়া আছে, এটা নওগাঁতে পড়ছে। এবার আসো মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র মানে সিনেমা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম সিনেমা কি? ওরা 11 জন, যে বই না ওরা 11 জন, এই ওরা 11 জন সিনেমা বানানো হয়েছে। কে বানাইছে? চাষী নজরুল ইসলাম। হ্যাঁ তারপর আসো, এই যে এইগুলো গুরুত্বপূর্ণ, এগুলো প্রায় আসে, নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক? অথবা বলতে পারে যে তোমার ধীরে বহে মেঘনা, এই সিনেমার পরিচালককে? আলমগীর কবির। ডিউতে কত বছরই প্রশ্ন আসে, 23 ব্যাচে, তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট, ধীরে বহে মেঘনা, আলমগীর কবির। জয়যাত্রা কি? তৌকির আহমেদের সিনেমা। চিত্রা নদীর পারে, এটাও তানবীর মোকাম্মেল। এবার দেখো 71-এর যিশু, গেরিলা, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। তারপরে আরেকটা কি ইম্পর্টেন্ট, আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদের। তাহলে কি হতে পারে, কি বলছি, মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা কোনটি? তাহলে কি হইতে পারে, অলরেডি আমার হতেছে গিয়ে, দেখছো এটাকে জয়া আসান, ছেলেরা তোমরা জয়া এই সিনেমাটা দেখছো? দেখো সিনেমাটা, হ্যাঁ গেরিলা মুভিটা দেখো, আমার খুব ভালো লাগছে গেরিলা মুভিটা। অন্তত জয়াকে দেখার জন্য হলে দেখতে পারো তোমরা, হ্যাঁ জয়া আহসান। তাহলে কি হবে অ্যান্সারটা? হাওয়া তো জানোই, এটা তো মুক্তিযুদ্ধ ভিত্তিক, এটা রিসেন্টলি তো গত বছরই তো মনে হয় হাওয়া মুভিটা আসলো। ওই যে কি জানি একটা গান আসলো না হাওয়া মুভিতে, সাদা সাদা কালা কালা। তাহলে কি হবে অ্যান্সারটা? গেরিলা হবে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমার নামও পেয়ে গেলাম গেরিলা, এবং অন্যান্য গুলো পড়ে ফেললাম। ধীরে বহে মেঘনাটা অনেকবার আসে, আলমগীর কবির। আর যদি বলা হয় প্রথম সিনেমা কোনটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, তাহলে কি হবে তোমার? চাষী নজরুল ইসলাম। ও আরেকটা আছে সংগ্রাম, এটাও চাষী নজরুল ইসলাম। ওরা 11 জন হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক। আচ্ছা এই প্রশ্নটা বলো দেখি, একটা প্রশ্ন এক্সট্রা পড়াই, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? দেখি কে বলতে পারবা এটা। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? কে বলতে পারবা বলো। তাই না, ওইটা না? হ্যাঁ হাওয়া মুভিতে তো ওই গানই গাইছে, সাদা সাদা কালা কালা। এখন আর গান গাইলে এখন আবার বলবা যে হ্যাঁ আপু গান গাওয়া শুরু করে দিচ্ছে। বলো মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? কে বলতে পারবা বলো। পায়ের আওয়াজ পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, শুনো এবার মনে পড়ছে, দেখো এই যে গেরিলা মুভিটা বানানো হয়েছে, সেটা হচ্ছে যে নিষিদ্ধ লোবান, হ্যাঁ সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস থেকে, বুঝছো? হ্যাঁ সেই নিষিদ্ধ লোবান উপন্যাস থেকে গেরিলা মুভিটা করা হয়েছে। তাহলে এটাও প্রশ্ন আসতে পারে, গেরিলা মুভিটা কোন উপন্যাসের ভিত্তিতে করা হয়েছে? নিষিদ্ধ লোবান। পায়ের আওয়াজ পাওয়া যায়, দেখো পায়ের আওয়াজ পাওয়া যায় নাটক। এই তোমরা একটু আগে যে বললা যে পায়ের আওয়াজ পাওয়া যায় নাটক, আমি বলছি প্রথম উপন্যাস
দেখছো তোমরা গন্ডগোল পাকায় ফেলছো। উপন্যাস জানো কি নাম? রাইফেল রোটি औरत। আচ্ছা এটা একটু মুছি এখান দিয়ে, আমার জয় হাসান এখন দরকার নাই। রাইফেল রোটি औरत, ঠিক আছে? আনোয়ার পাশা লিখছেন এটা। ওনাকেও কিন্তু মেরে ফেলছে জানো মুক্তিযুদ্ধের সময়, উনিও কিন্তু শহীদ বুদ্ধিজীবী। 71-এ আমাদের কত মানে শিক্ষিত মানে ইন্টেলেকচুয়াল মানুষকে সব মেরে ফেলছিল কিন্তু পাকিস্তানিরা, যাতে আমরা কি পিছিয়ে যেতে পারি। হ্যাঁ, আনোয়ার পাশা লিখছে রাইফেল রোটি औरत। হ্যাঁ, ওনার জুন মাস পর্যন্ত মনে লিখছেন, তারপর তোমাকে মেরে ফেলছে। কি দেখো, পাকিস্তানের রাইফেল নিয়ে যুদ্ধ করছে, রুটি খায়, রুটি 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 মানে কি? রোটি রোটি মানে রুটি রুটি, औरत মানে মহিলা। তাহলে বুঝো কি কাহিনী। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস। আরেক ফাল্গুন ভাষা আন্দোলন ভিত্তিক, আরেক ফাল্গুন ভাষা আন্দোলন ভিত্তিক, আমি বলছি মুক্তিযুদ্ধ ভিত্তিক, উল্টাপাল্টা কইরো না। হ্যাঁ হ্যাঁ, অনেকে অ্যান্সার করছো। ওকে, ক্লিয়ার? দেখো এই স্লাইড ক্লিয়ার কিনা বলো, আমি অনেকগুলো প্রশ্ন পড়াইছি কিন্তু এখানে, এই স্লাইড ক্লিয়ার কিনা বলো, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব। হ্যাঁ, রাইফেল রোটি औरत এটা আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক। তুমি কিন্তু একটু করতে পারো, উপরে হেডলাইন দাও, প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস, তারপর কি সিনেমা, তারপর আমরা কি পড়লাম মুক্তিযুদ্ধ ভিত্তিক, আর আরেকটা কি মানে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক যেগুলো প্রথম সেগুলো পড়তে পারো, বা পড়তে পারো যে ঠিক আছে এগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমার নাম, ধীরে ভয়ে মেঘনা, আলমগীর কবির, যেগুলো আমার ইম্পর্টেন্ট। সংগ্রাম কে কে করছে পরিচালনা? চাষী নজরুল ইসলাম। আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ। আগুনের পরশমণি তার একটা তোমার হচ্ছে গিয়ে উপন্যাস, সেখান থেকে উনি আবার সিনেমা বানাইছে। হুমায়ুন আহমেদ সাধারণত তার বইয়ের থেকে আবার সিনেমাগুলো বানায়। হ্যাঁ, শঙ্খনীল কারাগার সেটাও কিন্তু তার বই, সেখান থেকে উনি সিনেমা বানাইছে। জয়যাত্রা এটা গুরুত্বপূর্ণ কার? তৌকির আহমেদের। ঠিক আছে, এবার চলে আসো আইফেল টাওয়ার কোথায় অবস্থিত। দেখো আমি অনেক আগে গেছিলাম, আমার এখানে আমার সব আমার বোন সব ফ্যামিলি ছবি একটা। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আমার পিছনে দেখতে পাচ্ছ আইফেল টাওয়ার, মানে যে টাওয়ার সেটার নাম কি? আইফেল টাওয়ার। কার নামে করা হয়েছে আইফেল টাওয়ারটা? যে ডিজাইন করছে গুস্তাভ আইফেল, তার নামে এই আইফেল টাওয়ার। ঠিক আছে, তার নামে আমার এই আইফেল টাওয়ার। তাহলে কি হইতে পারে আনসারটা? আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আহারে চোখ ব্যথা হয়ে গেছে, কোনটা গুলায় ফেলাও? ওই যে গুলায় ফেলবে না সেগুলো, এই জন্য বললাম নোট করবো আজকে। তোমার নোট শেয়ারিং কেন দিতে হচ্ছে তোমাদেরকে, যেন তোমরা যেন নোট শেয়ার করতে পারো, তোমরা যেন নোট করো। তোমাদের পুরস্কার রাখা হয়েছে এই কারণে, দেখো এক্সামে টপ 3 যাবে পুরস্কার, আবার নোট শেয়ারিংয়ে যাবে টপ 3 পুরস্কার। তাহলে 6 জন পাচ্ছ প্রতিদিন তোমরা ক্লাসের পড়ে। প্যারিস, অনেকে বলছে প্যারিস। আমাকে কি দেখা যায় ছবি থেকে? আমাকে কি দেখতে পাচ্ছ তো কি তোমরা? তাহলে কি হবে অ্যান্সারটা? প্যারিসে। প্যারিস, প্যারিস। হ্যাঁ, তাহলে প্যারিস কোথায়? ফ্রান্সে। প্যারিস কোথায়? ফ্রান্সে অবস্থিত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমার কি, হ্যাঁ, আইফেল টাওয়ার, ফ্রান্সের প্যারিসে। হ্যাঁ, বলো তো কি আমাদের বাংলাদেশের জ্যাকব টাওয়ার কোথায়? বলো, বাংলাদেশের জ্যাকব টাওয়ার কোথায়? বলো, বাংলাদেশের জ্যাকব টাওয়ার কোথায়? কে বলতে পারবা দেখি, বলো। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপে, বাংলাদেশের বৃহত্তম দ্বীপের মধ্যে আমার এই জ্যাকব টাওয়ার। জুম করব, জুম করলে এখন আবার এটা ভেঙে যাবে। পরে দেখো না, পিডিএফ তো পাবাই, পিডিএফ পাবা তো তখন। 4 জনকে দেখা যায়। কোন জায়গায় যান না সেটা বলেন একটু শুনি। নওগাঁ যাই নাই। বলো জ্যাকব টাওয়ারটা কোথায়? ভোলা জেলার চরফ্যাশন থানায়। গুড, তাহলে কি হবে? ভোলাতে, আলা ভোলা। ওকে, এবার আসো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র কে পাঠ করেন? এই কোশ্চেনটা বললাম বিএসসিতেও আসছিল, আমরা দেখতেছি কি বলে তোমার ডিপ্লোমাতে প্রশ্নটা আসছে। আমরা বলছিলাম যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয়েছে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। ওখান থেকে কি বলছিলাম যে 2টা কি তোমার অনুষ্ঠান প্রচারিত করা হইতো, একটার নাম কি চরমপত্র, আর একটা কি জল্লাদের দরবারে। জল্লাদের দরবারে এই চরমপত্রটা কে পাঠ করতেন? আমরা বলছিলাম এম.আর. আক্তার মুকুল। এই যে এম.আর. আক্তার মুকুল, যেটা আমরা কি বিএসসিতেও পড়লাম, আজকে আমরা ডিপ্লোমাতেও পড়তেছি।
তার মানে প্রশ্ন কিন্তু দেখছো মানে কাইন্ড অফ কয়েকটা প্রশ্ন কিন্তু দুই জায়গায় কিন্তু আবার কমন হইতেছে আর কি। তাহলে কি হবে অ্যান্সারটা? এম আর আক্তার মুকুল। তোমরাও নিজেরা অলরেডি অ্যান্সার করে ফেলছো। হ্যাঁ ঠিকই বলছে পলাশ, আয়না ঘরে যাই নাই, বলা যায় না পাইলে আমার আয়না ঘরে ঢুকাবে সবার আগে, বুঝছো? হ্যাঁ ও ভালো বলছে আয়না ঘরে। হুম, তাহলে কি পেয়ে গেলাম? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চরমপত্র পাওয়া গেছে। এবার আসি আমরা, শেখ মুজিবুর রহমান রচিত বই কোনটি? বললাম না যে শেখ মুজিব নিয়ে প্রশ্ন মানে গত 15 বছর ধরে আমরা সবসময় পাইছি। এই জন্য আমরা শেখ মুজিবকে নিয়ে সব কিছু পড়তাম আগে, যেমন এখন এখন এত পড়া লাগবে না শেখ মুজিবকে নিয়ে। এই জন্য বললাম ভাষা নিয়ে গুরুত্ব দিবা, ভাষা নিয়ে গুরুত্ব দিবা এই কারণে। হ্যাঁ, ভাষা নিয়ে জিয়াউর রহমান দেওয়ার প্রশ্ন দিবে, দেওয়ার উচিত এখান থেকে এখন। হ্যাঁ দেখো, আমরা জানি যে শেখ মুজিবুর রহমানের 3টা বই আছে। কি নাম? তোমার হচ্ছে গিয়ে অসমাপ্ত কি আত্মজীবনী, তারপরে কারাগারের রোজনামচা, আর এটা কি আমার দেখা নয়া চিন। তাহলে এখন বলো কি হবে অ্যান্সার? এ এ এ এবং এটা প্রথম, ঠিক আছে, প্রথম আর কি বই। তাহলে ঠিকই বলছো তোমরা। তাহলে কি হবে সেটা? অসমাপ্ত আত্মজীবনী। অ্যান্সার হবে 14 এ হবে, এ এ এ। এবার আসো, পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত? আমরা জানি আমাদের বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতু। হ্যাঁ, পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর আমরা দেখলাম যে দক্ষিণবঙ্গের সাথে আমাদের কি ইজিলি আমাদের কিন্তু কি তোমার মানে কানেক্টেড হয়ে গেলাম আমরা, যে খুব ইজিলি আমরা আসা যাওয়া করতে পারি, যেটা আমাদের আগে খুব কষ্ট হইতো। কেন? যে ফেরি পার হইতে হইতো, অনেক সময় লাগতো। এখন তুমি খুব ইজিলি কিন্তু কি তুমি দক্ষিণবঙ্গের যে আমাদের যেই জেলাগুলো আছে আমরা ইজিলি যেতে পারি, যে বরিশাল বলো, যশোর বলো, খুলনা বলো, খুবই ইজিলি এখন আমরা যেতে পারি। আগে যেতে লাগতো বরিশালে সেই লঞ্চে, সারা রাত লঞ্চে যাইতে হইতো, আর এখন তুমি সকালে গিয়ে কাজ করে আবার বিকালে ফিরতে পারতেছো। হ্যাঁ, তার মানে খুব ইজিলি হয়ে গেছে আমার এই কানেকশনটা। তো আমরা জানি যে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? তোমার অনেকেই বলছো 6.15 কিলোমিটার। এই দেখো বিশাল সেতু, তাই না? মানে এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না অবভিয়াসলি। তুমি কি পুরা 6.15 পুরোটা ধরতে পারবা? মানে ছবি ধরতে পারবা না, তাই না? এই দেখো কাছ থেকে তুলছি আমি, দেখো এটা আমারই তোলা, দূর থেকে তুলছি আমি, আবার কি কাছ থেকে তুলছি। এবং দেখো পদ্মা সেতু কত বললাম আমরা? 6.15 কিলোমিটার। ঠিক আছে, দেখো এদিক দিয়ে যাচ্ছে গাড়ি, উপর দিয়ে যাবে গাড়ি। আচ্ছা এটা মনে হয় আমি একটু অন্য কালার দিই, নাহলে দেখা যাবে না। দেখো পদ্মা সেতু বলা হয় কি দ্বিতল, পদ্মা সেতুকে বলা হয় দ্বিতল। মানে কি উপর দিয়ে যাবে গাড়ি, এই যে নিচ দিয়ে যাবে যে ট্রেন, এদিক দিয়ে যাবে কি ট্রেন যাবে, ট্রেন। ঠিক আছে, তার মানে কি দ্বিতল, দোতলা বিশিষ্ট। হ্যাঁ, এবং কতটুকু বললাম আমরা? 6.15 কিলোমিটার, 6.15 কিলোমিটার। এবং এখানে আমার মামা পয়েন্ট মানে মুন্সিগঞ্জ, এখানে আমার কি জাজিরা পয়েন্ট, মানে মামা থেকে জাজিরা পয়েন্টে আমার এই সেতুটা নির্মাণ করা হয়েছে। ঠিক আছে, শরীয়তপুরে ঘুরতে আসেন, শরীয়তপুরে ঘুরে ফেলছি তোমাদের কি জানি বুড়ির হাট মসজিদ, তারপর রুদ্রকর মঠ, এগুলো সব ঘোরা হয়ে গেছে বা শরীয়তপুর। তাহলে কি হবে? 6.15। এবং আমরা যদি বলি পিলার কয়টা? 42টা। স্প্যান কয়টা? 41টা। ব্যাস, আমার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়া হয়ে গেছে পদ্মা সেতু নিয়ে। তাহলে দেখো মামা থেকে জাজিরা পয়েন্ট, মামা পড়ছে মুন্সিগঞ্জে, জাজিরা পয়েন্ট পড়ছে যে বলো না শরীয়তপুর ঘুরতে আসেন, ঠিক নামলেই তোমার শরীয়তপুর জাজিরা পয়েন্ট। হ্যাঁ, নামলেই আমার শরীয়তপুর শুরু। তার মানে কি ইজিলি দেখো, তুমি আগে আমাকে এই শরীয়তপুর যাওয়ার জন্য অনেক কষ্ট করতে হইতো, এই তোমার হচ্ছে গিয়ে যেটা বললাম ফেরি পার হয়ে যেতে হইতো। আর এখন তুমি 1 ঘন্টার মধ্যেই তুমি জাজিরা পয়েন্টে পৌঁছাবো। 1 ঘন্টা লাগবে না, 40 মিনিট। ঢাকা থেকে যদি বলি 40 মিনিট তুমি কি জাজিরা পৌঁছায় গেছো। এই যে বরিশালা মনু, কে জানি জুয়েল, বরিশালা মনু, মোর বাড়ি বরিশাল না। এবার আসো, এই প্রশ্নটা অ্যান্সার 2টা আছে। ঠিক আছে, দেখো কি বলছে, সিলেটের প্রাচীন নাম কোনটি? শ্রীভূমি, জালালাবাদ, মেঘালয় নাকি শ্রীহট্ট? এটা একটু হবে, আমি এটা এই যে টটো একসাথে আর কি, এটা খেয়াল করি নাই, এভাবে শ্রীহট্ট হবে। বলো কি হবে আনসার? আমি ঠিক লিখছি না? স্প্যান 42টা, হ্যাঁ সরি, মানে পিলার 42টা, স্প্যান 41টা। মনে রাখবা, এই দেখো, এই দেখো 2টা পিলার, এই যে পিলার, এটা পিলার, 2 পিলারের মাঝখানে আমার স্প্যান বসে। তার মানে যতগুলার পিলার হবে তার একটা কম স্প্যান হবে। এই জন্য দেখবা পিলারে কম একটা কম স্প্যান হয়। তাহলে পিলার 42টা, স্প্যান কি 41টা। এভাবে মনে রাখবা, একটা মনে রাখলেই হবে, আর একটা এমনি আমরা কি মাইনাস করে দিব। এবার সিলেটের প্রাচীন নাম কোনটি?
দেখো কি হইতে পারে অ্যান্সারটা, এটা অ্যান্সার দুইটা। শ্রীহট্ট বলি আমি, শ্রীহট্ট, জালালাবাদ দুইটাই রাইট, দুইটাই রাইট। তার মানে এটাও রাইট, এটাও রাইট। এখন আমি তোমাকে সাজেস্ট করব, যদি এরকম প্রশ্ন পাও যে দুইটাই রাইট, একদম কনফার্ম দুইটাই রাইট, তাহলে কি করবা, একটা দাগাবা অবভিয়াসলি। তাহলে আমরা কি করব, যেটা নাকি আমার আগে অপশন থাকবে আমরা সেটা দাগাবো, ঠিক আছে? তাহলে মানে এখানে আমি দাগানো উচিত কি, জালালাবাদ। কিন্তু আমি তোমাকে বুঝাই দিলাম, এটা দাগালাম দুইটায়, জালালাবাদও রাইট, শ্রীহট্টও রাইট। কে থাকে এখানে? কে থাকে জালালাবাদে, কে থাকে? এবার আসো, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য কোনটি? আমরা আবার একটু পড়ি, হ্যাঁ, যে আমরা বলছিলাম যে ইউনেস্কো বাংলাদেশের 3টা জায়গাকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করছে বা ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করছে। কি বলছিলাম, 60 গম্বুজ মসজিদ, তারপরে বলছিলাম নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার, যেটাকে আমরা বলি সোমপুর বিহার, দুটো 85-এ করা হয়েছে। আর এটা কি তোমার হচ্ছে কি সুন্দরবন, যেটা কি আমার 97-এ করা হয়েছে, 6 ডিসেম্বর 97-এ। ঠিক আছে, তাহলে আবার 3টা বিশ্ব ঐতিহ্য প্রশ্ন আসতে পারে, নিচের কোনটা বিশ্ব ঐতিহ্যের অংশ নয়, বা নিচের কোনটা বিশ্ব ঐতিহ্য, এভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে এখন তোমরাই বলো কি হইতে পারে অ্যান্সারটা। অবভিয়াসলি পারবা, কারণ তোমরা সলভ করছো এটা অলরেডি। কি হবে অ্যান্সারটা? হ্যাঁ, তাহলে 60 গম্বুজ মসজিদ হবে কি অ্যান্সার। ওকে, এবার আসো, ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি হয়? তার মানে তুমি একটা প্রশ্ন দেখতেছি যে আমরা একটু সায়েন্স রিলেটেড প্রশ্ন আসতেছে আর কি, সাধারণ জ্ঞানে। হ্যাঁ, ভিটামিন ডি আমি আমি সবসময় পড়াই, আমি যখন পড়াই তখন আমি এই টপিকটা পড়াই, কোন ভিটামিন অভাবে কোন রোগ হয়। পড়াবেন বলে আল্লাহ এটা কেন পড়াচ্ছেন, কারণ আমরা যখন পড়াই আমরা সব ভার্সিটি কাভার যেন হয় সেভাবে আমি পড়াই। যেমন ভিটামিন এর অভাবে কি হয়, বি এর অভাবে কি হয়, সি এর অভাবে কি হয়, ডি এর অভাবে কি হয়, এভাবে প্রশ্ন আসে। তাহলে আমার প্রশ্ন আসে ভিটামিন ডি, এই ভিটামিন ডিটা আমরা কোত্থেকে পাচ্ছি? এই যে আমরা যে তোমার কি বলে সূর্যের আলো থেকে কিন্তু আমরা কিন্তু ভিটামিন ডিটা পাই। তাহলে এই ভিটামিন ডি এর অভাবে কি হতে পারে? দাও তো, কি বলো তো তোমরা, অ্যান্সারটা বলো দেখি কি হতে পারে। আচ্ছা, অলরেডি বলে ফেলছে, রিকেটস, রাতকানা। রাতকানা হইতেছে গিয়ে, দেখো রাতকানা হচ্ছে গিয়ে এই দেখো ভিটামিন এ, তার মানে আমি যদি এখানে লিখি রাতকানা ভিটামিন এ এর অভাবে হয়। রক্ত শূন্যতা হয় হচ্ছে গিয়ে ভিটামিন বি6, ভিটামিন বি6, ভিটামিন ডি। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে, রিকেটস। বাচ্চাদের হয় এটা, হ্যাঁ, বাচ্চাদের হয় যে হাড়গুলো নরম নরম হয়ে যায়। হ্যাঁ, এই জন্য দেখবা যে ভিটামিন ডি কেন খায়, বলে যে হাড়গুলো শক্ত হওয়ার জন্য বলে, তাই না? তাহলে রিকেটস রোগটা হচ্ছে বাচ্চাদের হয়, তোমার হচ্ছে গিয়ে কি হাড়গুলো নরম হয়ে যায়, যে আমাদের হাড্ডি হাড্ডি বলি না আমরা, হাড্ডিগুলো নরম হয়ে যায় বা হাড় নরম হয়ে যায়, রিকেটস। তাহলে বাকিগুলো আমি বলো, ভিটামিন সি দেখো কি স্কারভির হয় ভিটামিন সি এর অভাবে, গলগণ্ড হয় যে আয়োডিনের অভাবে কিন্তু আমাদের গলগণ্ড হয়, যে গলগণ্ড কি যে গলা ফুলে যায় অনেক সময় আর কি। হ্যাঁ, তারপরে বেরি রোগ ভিটামিন বি1 এর অভাবে হয়। তারপরে ইম্পর্টেন্ট রিকেটস, যেটা ভিটামিন ডি। আর তোমার হচ্ছে গিয়ে রক্ত শূন্যতা কি ভিটামিন বি6। এই কটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। হ্যাঁ, অলরেডি সবাই রিকেটস অ্যান্সার করে ফেলছো। এবার আসো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে ঘোষিত হয়? দেখো কি হবে অ্যান্সার, বলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে ঘোষিত হয় বলো? আমরা জানি 17ই নভেম্বর 1999 সালে তোমার ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তাহলে কি হবে অ্যান্সারটা 99। আর আমি বলছিলাম যে যেহেতু ঘোষণা করছে 1999 সালে, আমরা দিনটা পালন করতেছি কোন সাল থেকে? 2000 সাল থেকে, অবভিয়াসলি 2000 সাল থেকে। ওকে, তাহলে আমার প্রশ্নটা হয়ে গেল। হ্যাঁ, তোমরা সবাই 017, আর ওটা তো হচ্ছে কি মুক্ত, যে তোমার খেতাব বিশ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক, উল্টাপাল্টা করো না। এবার আসো, কোন আন্তর্জাতিক গণমাধ্যম তোমার হচ্ছে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করে? মানে এটা বলতেছে 71-এর যুদ্ধের সময় কোন গণমাধ্যম, হ্যাঁ, আমাদের পক্ষে কথা বলে, বা বিদেশে বা বাইরের দেশের মানুষ জানতে পারছে আমাদের সম্পর্কে, হ্যাঁ, সেই কোন
মানে তোমার হচ্ছে গিয়ে গণমাধ্যম ভূমিকা পালন করছিল, সেটা হচ্ছে গিয়ে বিবিসি। হ্যাঁ, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, বিবিসি। বিবিসি হচ্ছে গিয়ে তোমার লন্ডনে, ইংল্যান্ডের। এই যে বিবিসি বলি না আমরা, বিবিসি খবর পড়ি না আমরা, হ্যাঁ শুনি না, সেই বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। আল জাজিরা কোথাকার? কাতারের। সিএনএন ইউএসএ। ভয়েস অফ আমেরিকা মানে ভুয়া বলি, ভুয়া মানে ভুয়া, ভয়েস অফ আমেরিকা। এই দুটো আমার কোথায়? ইউএসএর। অবভিয়াসলি ইউএস এর মানুষ তো আমাদেরকে সাহায্য করবে না, কারণ আমরা জানি যে আমেরিকা আমাদের বিপক্ষে ছিল 71 যুদ্ধের সময়। তাহলে কি হবে অ্যান্সারটা? বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সারটা? এটা হবে অ্যান্সার, উত্তর হবে। এবার আসি আমরা 21 নাম্বার, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? এখানে আমি অনেকগুলো আনছি, আমি তোমাকে একটু সংক্ষেপে বলে দিব। আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আছে সদর দপ্তর বা হেডকোয়ার্টার। কোন সংস্থার কোথায় হেডকোয়ার্টার? কোন সংস্থার কোথায় হেডকোয়ার্টার? প্রায় আসে পরীক্ষায়। এখানে বলছে জাতিসংঘের সদর দপ্তর। আমরা আগে এখান থেকে আসি। আমরা কিছু জিনিস পড়বো একটু ইম্পর্টেন্ট, যে জেনেভাতে আমার কি কি আছে, তুমি এভাবে পড়বা যে কোন কোন সংস্থার হেডকোয়ার্টারগুলো কোথায়। দেখো জেনেভাতে আমার দেওয়া আছে এই এই সংস্থার হেডকোয়ার্টার, বা নিউ ইয়র্কে আমার কি কি আছে এগুলো আছে। এভাবে ঢাকায় আমার কি কি আছে? দুইটা আছে, বিমস্টেক আর হচ্ছে গিয়ে আমার সিরডাক। ঠিক আছে, এই যে ইউনেস্কো পড়লাম আমরা, ইউনেস্কো এটা হেডকোয়ার্টার প্যারিসকো। আমি ভেবে পড়ি ইউনেস্কো প্যারিসকো, তার মানে ইউনেস্কো হেডকোয়ার্টার কোথায়? প্যারিসে। হ্যাঁ, তারপর সব খাওয়া দাওয়া বিষয়ক যেগুলা, ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার, খাওয়া দাওয়া কৃষি বিষয়ক হইলে মনে রাখবা রোম, ইটালিতে। দেখো ফাও মানে কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার, তার মানে কি ফুডও আছে, খাওয়া এগ্রিকালচার আছে। দেন WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, আবারও দেখো এফ, খাওয়া আছে। ইফাদ, এ দিয়ে মিন করছে এগ্রিকালচার। আবার তোমরা যে বলো না ইফাদ আটা ময়দা সুজি, এমনিও মনে রাখতে পারো আর কি। তাহলে খাওয়া দাওয়া কৃষি হলে কোথায় হবে? রোম, ইটালিতে। এবার আসো টাকা পয়সা বিষয়ক, টাকা পয়সা, যেমন বিশ্ব ব্যাংক টাকা পয়সা নিয়ে কাজ কারবার করে, IMF টাকা পয়সা নিয়ে কাজ কারবার করে। তার মানে বিশ্ব ব্যাংক, IMF এগুলো সব আমার কোথায়? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে। আমি আসতেছি তোমার তোমার অ্যান্সারে আসতেছি আমরা। এবার আসো জেনেভাতে আমার কি কি আছে। জেনেভাতে আমার অনেকগুলা, সুইজারল্যান্ডের জেনেভাতে। কিভাবে? প্রথমে ডাব্লিউ থাকবে, লাস্টে ও থাকবে। তাহলে দেখো WHO, আমি আগে দেখো WHO, WTO, তারপরে হচ্ছে গিয়ে WIPO, আরটা কি আছে দাঁড়াও, ILO, ILO পড়বো। তাহলে কি বললাম? WHO, WTO, WMO, এমও ডাকাইনি, WMOটা দেখো তো, আমি এটা খুঁজতেছি। এই যে WMO বললাম না, আসছে WMO, WMO, WIPO, এগুলো সব আমার কোথায়? জেনেভাতে। আর বাকি আছে জেনেভাতে আর একটু, আরো দুইটা UN দিয়ে আছে। আচ্ছা UN দিয়ে আমি বলতেছি পরে। এবার আসি আমার নিউ ইয়র্কে, যেগুলো আমার UN দিয়ে শুরু, UN জাতিসংঘ, ইউনিসেফ, UNDP, UNFPA, ঠিক আছে, UNOME, এগুলো সব কি তোমার নিউ ইয়র্কে। এখন তিনটা রাগ করে বের হয়ে গেছে মানে UN দিয়ে। দেখো আমি কিন্তু দুইটা বলতেছি এখানে, UNHCR আর UNCTAD আর ইউনেস্কো বের হয়ে গেছে। মানে মনে রাখার জন্য আর কি, যে এগুলো নিউ ইয়র্কে না। আমি কি বলছি যে UN দিয়ে শুরু হইলে আমার নিউ ইয়র্কে, কিন্তু তিনটা রাগ করে বের হয়ে গেছে। তিনটার মধ্যে UNHCR আর হচ্ছে গিয়ে UNCTAD, এই দুইটা আমার জেনেভাতে, আর ইউনেস্কো আমার প্যারিসে। তাহলে আর বাকি যা থাকবে আমার কোথায়? তোমার হচ্ছে গিয়ে নিউ ইয়র্কে। তাহলে কি আছে দেখো, UN মানে কি? জাতিসংঘ, কই গেল? ইউনিসেফ, তারপর কি UNDP, UNFPA, তারপর কি UNOMEN, এগুলো আবার সব কোথায়? তোমার নিউ ইয়র্কে। তাহলে এখন তুমি বলো অ্যান্সারটা কি হবে? তাহলে এখন তুমি বলো অ্যান্সারটা কি হবে? অলরেডি সবাই বলে ফেলছো। তাহলে কি হবে? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। তাহলে আমি জেনেভাতে পড়াই ফেললাম কি কি আছে, প্যারিসে বললাম ইউনেস্কো, আর হেগে কি আছে আমার দেখো, সেটা হচ্ছে গিয়ে তোমার আন্তর্জাতিক কি আদালত। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কি কোর্ট অফ জাস্টিস বলা হয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ICJ বলা হয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ICJ। ওকে, ক্লিয়ার? এটা দেখো তো, এখান থেকে তো প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ। যখন আমরা ক্লাস করাবো তখন একদম পুরো ফুল এটা পড়াবো, কিন্তু আমি তোমাকে ধরাই দিলাম যে এই টাইপ প্রশ্নগুলো আসে। ঢাকাতে আমার কি বললাম? সিরডাপ আর কি বিমস্টেক। ভিডিও ক্লিয়ার না? কি বলো? ভিডিও ক্লিয়ার না কেন? ঠিক আছে তো।
এবার আসো কাবাডি কাবাডি কাবাডি, জাতীয় খেলা। জাতীয় খেলা আমরা একটু আগে পড়ছি তাই না? আমরা বললাম যে দেখো জাতীয় পাখি, ময়না পাখি না কিন্তু, হ্যাঁ, দোয়েল। তারপরে হচ্ছে গিয়ে জাতীয় ফুল শাপলা, তারপর কি ফল কাঁঠাল আম গাছ, জাতীয় বৃক্ষ। হ্যাঁ, আমার এখন ইম্পর্টেন্ট কি জাতীয় খেলা। জাতীয় খেলা কিন্তু ক্রিকেট না, কিন্তু জাতীয় খেলা কিন্তু ক্রিকেট না, কিন্তু জাতীয় খেলা কিন্তু ক্রিকেট না, কি কাবাডি 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 বলি না আমরা, হাডুডু হাডুডু হাডুডু, অনেকে তোমরা স্কুলে কলেজে খেলে আসছো, এটাই আমাদের জাতীয় খেলা। যদি আমরা এখন ভালো করতেছি না, ঠিক আছে, তাহলে এটা কি হবে, মানে জাতীয় খেলা কি হবে তোমার, ও আটকে গেছিল, তাই তো বলি আমি তো ঠিকই আছে। হ্যাঁ, তাহলে হবে কি কাবাডি আমার জাতীয় খেলা। যদিও আমরা ক্রিকেটে এখন ভালো খেলতেছি, হ্যাঁ, কিন্তু জাতীয় খেলা কিন্তু আমাদের কি ন্যাশনাল স্পোর্টস আর কি, আমাদের কি কাবাডি 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 বা হাডুডু হাডুডু হাডুডু। কঠিন আছে না, খেলা কিন্তু কঠিন এখানে। সর্বপ্রথম কবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়? কবে, মানে কবে বলছে দেখো, 26 মার্চ 71, 2 মার্চ 71, 7 মার্চ 71, 16 ডিসেম্বর 71। বলো তোমরা আগে অ্যান্সারটা বলো, দেন আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে বলবো। এসেছি 24, 24, 26 বছর পোলাপান ক্লাস করতেছো, তোমার তো অনেক দূরে, তোমার তো মাত্র ম্যাট্রিক পাস করে এখন কলেজে ফার্স্ট ইয়ারে, কলেজে ফার্স্ট ইয়ারে থাকে মন থাকে উড়ু উড়ু মন। আচ্ছা বি 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 অনেকে বি বলে ফেলছো। হ্যাঁ, আমরা জানি যে আমাদের জাতীয় পতাকা প্রথম আমরা উত্তোলন করছিলাম, এই দেখো উত্তোলন আমরা মানচিত্র খচিত খচিত জাতীয় পতাকা উত্তোলন করছিলাম ঢাকা ভার্সিটিতে। উত্তোলন করছিল হচ্ছে গিয়ে কে, তোমার আসম আব্দুর রব। কবে? 2 মার্চ 71। এবং যেহেতু আমরা প্রথম জাতীয় পতাকা উত্তোলন করছি 2 মার্চ, তাই আমরা পালন করি 2 মার্চ জাতীয় পতাকা দিবস। ঠিক আছে, হ্যাঁ, 2 মার্চ আমার জাতীয় পতাকা দিবস। তাহলে কি হবে অ্যান্সারটা? বি 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 নাকি কি হবে অ্যান্সারটা? বি বি বি, মানে এটা হবে অ্যান্সার 2 মার্চ 71। তাহলে এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, ঠিক আছে, সবগুলো আমি বলে দিলাম। এই যে জাতীয় পতাকার মানে এই টপিক থেকে এখান থেকে এই কটাই প্রশ্ন আসে, এর চেয়ে বাইরে থাকবে না। এবার আসো, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? আচ্ছা, এই বছর চেঞ্জ হবে কিনা এখন বই আসলে বোঝা যাবে, নতুন যে আমাদের টেক্সট বুক আসলে বোঝা যাবে। আপাতত আমরা যেটা পড়ে আসছি এতদিন, যে আমাদের বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধের সর্বাধিনায়ক আমরা কাকে বলছি? শেখ মুজিবুর রহমানকে। আর প্রধান সেনাপতি ওসমানী, আমরা এটাই এতদিন পড়ে আসছি। সো এখানে কিন্তু আমার অ্যান্সারটা নাই, শেখ মুজিব অ্যান্সারটা নাই, এই জন্য আমরা কিন্তু কোনো অ্যান্সার দেখাতে পারবো না এখন আপাতত। হ্যাঁ, ঠিক আছে, জিয়াউর রহমান না, কি প্রধান সেনাপতি কে ছিলেন? ওসমানী। আর শেখ মুজিব কি ছিলেন? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। ঠিক আছে, ওরা অ্যান্সারটা দেয় নাই। হ্যাঁ, এই জন্য এটা ব্ল্যাঙ্ক রাখতে হবে, এটা ব্ল্যাঙ্ক না, ওসমানী না, এটা ওসমানী হবে না, এটা ব্ল্যাঙ্ক হবে। হ্যাঁ, এটার অ্যান্সার হবে না, কারণ এমএজি ওসমানীকে আমরা তখন বলছিলাম উনি প্রধান সেনাপতি ছিলেন, যুদ্ধের প্রধান সেনাপতি। ওকে, ওসমানী হবে না। সর্বাধিনায়ক আমরা সবসময় শেখ মুজিবকে বলে আসছি। আমি কি বলছি যে নেক্সট আমাদের বই বের না হওয়া পর্যন্ত আমরা দেখি বই থেকে চেঞ্জ করে কিনা, টেক্সট বইতে যদি চেঞ্জ করে, হ্যাঁ, তাহলে তখন আমরা পড়বো। আপাতত আমরা এটা পড়বো কি শেখ মুজিব। সো এখানে অ্যান্সার হবে না, এটা কি হবে? ব্ল্যাঙ্ক হবে। ওকে, এটা ব্ল্যাঙ্ক হবে। অনেকে ঘ ঘ বলতেছে না, এটা ব্ল্যাঙ্ক হবে। হ্যাঁ, এখানে আগের অনুযায়ী আমাদের ব্ল্যাঙ্ক হবে, পরে দেখা যাবে কি হবে। ঠিক আছে, এবার আসো, আবারও মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন আসছে যে মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি কি বলছে? নৌ সেক্টর ছিল। আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় আমরা পুরা বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করছি। কয়টা ভাগ করছি? 11টা সেক্টরে। একটা সেক্টর হচ্ছে ব্যতিক্রম। সেটা কি? একটা সেক্টর হচ্ছে ব্যতিক্রম ধর্মী সেক্টর। দেখো, এই দেখো এইটা আমার পানি, এই যে আমার পানি, তাই না? এই পানির মধ্যে আমার 10 নম্বর সেক্টর, যে পানির মধ্যে আমার 10 নম্বর সেক্টর। ঠিক আছে, তার মানে এটা আমার কি ব্যতিক্রম ধর্মী সেক্টর। এবং পানির মধ্যে মানে অবশ্যই কি আমাদের এই 10 নম্বর সেক্টরটা ছিল নৌবাহিনী দ্বারা ছিল পরিচালিত। কি আমাদের নৌবাহিনী দ্বারা ছিল পরিচালিত, নৌ সেক্টর আর কি বলে, যে কত নম্বর? 10 নম্বরটা। পানির মধ্যে অবশ্যই তাহলে কি নৌবাহিনীর লোকজনই কি এটাকে, হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে মানে দায়িত্বে ছিল।
এবং আরেকটা কি, এখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, এই জন্য একটা ব্যতিক্রমধর্মী বলা হয়। পানির মধ্যে এক কারণে ব্যতিক্রমধর্মী, আবার কি এখানে কোনো নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। ঠিক আছে, তাহলে কি হবে 10 নম্বরটা তোমরা সবাই অ্যান্সার করতে পারছো। বাহ, তোমাদের বেশ ভালোই তো অ্যান্সার করতে পারো, তোমাদের বেশ ভালোই তোমরা অ্যান্সার করতে পারো। ও আমার তো চলে আসছে সেদিকে 24, 25। ও হ্যাঁ, এটাই আমাদের মানে লাস্ট প্রশ্ন ছিল আর কি। ঠিক আছে, তাহলে আমাদের নৌবাহিনী দ্বারা ছিল পরিচালিত, কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না 10 নম্বরে সেক্টরটা। আর পুরো বাংলাদেশকে আমরা 11টা সেক্টরে আমরা ভাগ করছি। ঢাকা, আমি দেখো ঢাকা লিখে দিই, ঢাকা 2 নম্বরে, মুজিবনগর 8 নম্বরে, 1, 2, 7, 8, 1 নম্বরে চট্টগ্রাম। এইগুলাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 25টা প্রশ্ন। এবার দেখো লাইভ এক্সাম শনি সোম বুধ, আমি তোমাদেরকে রিভিউ দিব। আগে দেখো আমরা 25টা প্রশ্ন পড়লাম, দেখো 25টা প্রশ্ন নিয়ে কার কোনো সমস্যা আছে বলো। আমরা ডিপ্লোমার প্রশ্নগুলো সলভ করলাম, তাহলে আমরা আজকে যে প্রশ্নগুলো সলভ করলাম আজকে শুধু কি হলে 20 আর 25 সব মিলে কটা হয় 45টা না, আমরা আরও প্রশ্ন সলভ করছি। আমার মনে হয় 50+ চলে গেছে প্রশ্ন সলভ করা। হ্যাঁ, এই জন্য বললাম যে প্রশ্ন সলভ করলে কি বুঝতে পারছো যে একটা প্রশ্ন না, আমি অনেক প্রশ্ন পড়াইছি। তাহলে এইভাবে করে পড়লে কিন্তু অনেক প্রশ্ন পড়া হয়ে যায়। এই জন্য বলে প্রশ্ন ব্যাংক সলভ করলে তুমি দেখবা যে অনেক প্রশ্ন সলভ হয়ে যায়। সব খুব সুন্দর হয়েছে ক্লাসটা, ওকে ধন্যবাদ। কি অবস্থা পোলাপাইন এখানকার, আমাদের মেইন বন্দি পাঠশালার পেজের পোলাপাইন কি বলে? শেষ পর্যন্ত কাজ ক্লাস কোর্সে বোরিং লাগে না? কেশব তুমি আর কখনো ক্লাস করো না? এই বন্দি পাঠশালার পেজে তো আমাদের 20 মিনিটের অনেক ক্লাস হয়েছে আমার। লাল পানি ছাড়া জিকে ক্লাস ডান, বললামই তো ক্লাস শেষে ক্লাস শুরু হওয়ার আগে খাইছি চা। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা আজকের যে পড়াটার উপর যে পরীক্ষাটা দিবা সেটা হচ্ছে আগামীকাল। আজকে মঙ্গলবার আমাদের ক্লাস হচ্ছে, কালকে আগামীকাল বুধবার ঠিক এই সময় সন্ধ্যা কি 6:30 থেকে 7টার মধ্যে। কোন পেজে? নার্সিং ড্রিমার্স ফেসবুক পেজে, কিন্তু বন্দি পাঠশালার পেজে কিন্তু না, মেন পেজে না। তোমরা অনেকে ক্লাস করতেছে বন্দি পাঠশালার পেজে, আমাদের নার্সিং ড্রিমার্সেরই ফেসবুক আলাদা পেজ আছে, ওখানে তোমাদের লিঙ্ক দেওয়া হবে, ওখানে তোমার পরীক্ষা দিতে পারবা। ঠিক, কেউ যদি এসে বলো 7টা 10টায় আমি পরীক্ষা দিব, হবে না কিন্তু। সো যারা নাকি পরীক্ষা দিতে চাও, পুরস্কার পাইতে চাও, তাহলে তোমরা এই টাইমের মধ্যেই পরীক্ষা দিবা। 25টা প্রশ্ন হবে, হ্যাঁ 25টা প্রশ্ন, যা পড়ছি এটার মধ্যেই, যা পড়াইছি এটার মধ্যে। প্রশ্ন তো আমি পড়াইছি, অনেক প্রশ্ন পড়াইছি, তার মধ্যে 25টা প্রশ্নের উপর আমাদের পরীক্ষা হবে আগামীকাল। ধন্যবাদ আপু তো সুন্দর ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, মুক্তিযুদ্ধের রাজধানীর নাম কি ছিল? না, রাজধানী ঢাকাই, ঢাকা তো রাজধানী ছিল। লাইভ এক্সাম কখন প্রকাশিত হবে দেখো, তোমার রাত 8টায়। ঠিক দেখছো, পরীক্ষা দিবা 7টা পর্যন্ত না, যে আধা ঘন্টার মধ্যেই তোমার পরীক্ষা, এর মধ্যে ঢুকে পরীক্ষা দিবা। ঠিক তারপরে আমার 8টার মধ্যে আমার কি রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। তার মানে তুমি কালকে জানতে পারবা রেজাল্টটা। তার মানে তোমার একটু ভালো মতন পরীক্ষা তো, যাতে তোমার টপ কি থাকতে পারো। এই দেখো টপার গিফট, টপ 3তে আমরা কি দিব, যেটা আমরা আগেও বলছিলাম যে হচ্ছে কি তোমার টি-শার্ট দিব, আর কি তোমার বন্দি পাঠশালার যে ডায়েরি সেটা আমরা দিব। সো এবং তোমার যারা নোট শেয়ারিং করবা তারাও কিন্তু কি তোমার টপ 3-র মধ্যে তোমার থাকলে তোমরা পুরস্কার পাবা। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে আমাদের ইংলিশ উইনার ভাইয়া মানিক ভাইয়ার ক্লাস হবে পরশু দিন। এই জন্য দেখানো যে আমাদের পরের দিন ক্লাস আমাদের কি ইংলিশ ক্লাস আমাদের মানিক ভাইয়া নিবে। হ্যাঁ, যে 23-24-এর আমাদের যেই প্রশ্ন সেটাই আমরা কি হচ্ছে গিয়ে ইংলিশ তোমার প্রশ্নগুলো সলভ করাবো। আমরা একটা জিকে করলাম, আমাদের কিন্তু পরশুদিন পরীক্ষা, আগামীকাল পরীক্ষা, পরশুদিন আমরা ক্লাস। তার মানে আমাকে শনি সোম বুধ পরীক্ষা, রবি মঙ্গল বৃহস্পতি আমাদের ক্লাস এভাবে চলবে। ওকে, ক্লিয়ার? ক্লাসটা অনেক ভালো লাগছে, যাক ভালো লাগলে আমাদেরই খুশি লাগে। হ্যাঁ, ইউটিউবে কি ক্লাস দিচ্ছেন নি? এই যে দিবে সাইমা, এই যে আজকের ক্লাসগুলো ইউটিউবে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ পিডিএফ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমরা কি ক্লাস করব আপু? আমি 26 ব্যাচ, আপাতত 26 ব্যাচে ক্লাস করা লাগবে না। কাল এই পুরস্কার দেওয়া হবে কি দেওয়া হবে না কি? আচ্ছা, কালকে পরীক্ষা তো দাও, তারপর পিডিএফ কখন পাবা? যে দিয়ে দেওয়া হবে এখানে গিয়ে তোমার এই ক্লাসের তোমার এই কি বলে পিডিএফটা এখানে ক্যাপশনে দিয়ে দেওয়া হবে। আজকের যে ক্লাসের যে ক্যাপশনটা সেখানে দেওয়া হবে। ঠিক আছে? আর কার কোনো সমস্যা? আর কার কোনো সমস্যা? পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে।
আরে বাবা ক্লাসটা শেষ হোক তারপর তুমি পিডিএফটা পাবা, এটা সেভ করতে হবে না? ওকে, তাহলে আমরা আবারও তাহলে চলে আমি আমাদের পরশুদিন আবারও ক্লাস হবে, এই যে নার্সিং ড্রিমার্স পেজে ক্লাসটা হবে। আর আজকে আমরা জিকে করলাম, আমাদের পরশুদিন হবে হচ্ছে কি ইংলিশ, আগামীকাল আমাদের কি আজকে ক্লাসের পর পরীক্ষা। ওকে, আচ্ছা তুমি নোট শেয়ারিং কালকের মধ্যে করবা। আপু আপনার সাথে দেখা করা যাবে কি? ঢাকায় আসো, ঢাকায় থাকলে অবশ্যই দেখা করতে পারবা। এক্সাম কোন পেজে হবে? দেখো এক্সাম হবে আমার এই যে নার্সিং ড্রিমার্স ফেসবুক পেজে। তোমরা এখানে এখানে ক্লাস করতেছো আজকে, এই পেজে ক্লাস করতেছো না, এখানেই হবে, এখানে তোমার লিঙ্ক দিয়ে দেওয়া হবে, এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে দিব। ওকে, সুন্দর করে দাঁড়ান, স্ক্রিনশট নিবা? আচ্ছা নাও স্ক্রিনশট নাও। আমি কোথায় দাঁড়াবো, কোথায় দাঁড়াবো? এখানে স্ক্রিনশট নিবা যে কোথায় দাঁড়াবো? আসো এখানেই দাঁড়াই। হ্যাঁ, সেক্টর আমাদের বাংলাদেশের কি মুক্তিযুদ্ধের সময় 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল, সেখানেই নাহলে দাঁড়াইলাম। বলো শেষ। আর আপু আর কবে করবেন ক্লাস? আসবে, আমাদের তো রুটিন আসবে, আমাদের জাস্ট আমাদের শুরু করলাম তাই না? জিকে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস হবে। হ্যাঁ, আমার ক্লাস তো আসবেই, তোমরা খালি এখন আমার ক্লাস করলেই হবে নাকি? বাকিগুলো করো, জিকে করলা, ইংলিশ করবা, বাংলা করবা, সবই করবা। জিকে কোন বই পড়বা হচ্ছে গিয়ে তোমার কোনটার জন্য, নার্সিং এর জন্য নাকি অন্য? আমার আমার নিজেরই বই আছে, তুমি যদি বই কিনতে চাও তুমি আমাদের অনলাইনে, তুমি কিন্তু আমাদের বন্দি পাঠশালার পেজে পাবা বই। পেজ তো না, সরি, ওয়েবসাইটে গিয়ে। ক্লাসটা অস্থির ছিল। আচ্ছা ওকে, নিশ্চয় স্ক্রিনশট। তাহলে আমরা একটা ক্লাসটা শেষ করে দিই, আমরা অনেকক্ষণ ক্লাস করছি, প্রায় 2 ঘন্টার উপরে ক্লাস করছি তাই না? আমরা বুঝিই নাই না কোন দিক দিয়ে 2 ঘন্টা চলে গেছে। ওকে, নার্সিংয়ে কোনো বই আছে? আপাতত আমাদের বই নাই, আমরা বই সামনে আনবো। নার্সিংয়ের এগুলো বি ইউনিটের প্রিপারেশন হবে, সাধারণ জ্ঞানটা হ্যাঁ তুমি হ্যাঁ 80% তো অবশ্যই হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি বলছো, প্রথম স্বাধীনতা ঘোষণা কে দেয়? তিলোত্তমা তিথি, এটাই আছে কথা। আমরা এতদিন পড়ে আসছি কিন্তু শেখ মুজিব, যেটা আমরা সবসময় পড়ে আসছি। এখন এই বললাম না যে 2-3টা ইনফরমেশন অনেক কিছু আছে যেটা এই বছর চেঞ্জ হবে। বই আসুক তারপর আমরা বলতে পারবো। এখন দেখি বইতে ওরা কি দেয়, নতুন বইতে কি দেয় সেটা আমরা বই দেখ আসলে জানা যাবে। হ্যাঁ আমার বই পড়লে হবে, কেয়া দেব আমার বই পড়লে হবে। ছেলেরা কি প্রিপারেশন নিলে ভালো হবে কিনা? রুবেল 10% আছে, 10% আছে, তুমি নিতে পারো প্রিপারেশন 10%-এর জন্য। 10% তো খারাপ তো না। হ্যাঁ, তুমি যদি ডিপ্লোমা নাও, ডিপ্লোমাতে সিট বেশি, তাহলে 10% হলে দেখো কয়টা সিট থাকে তোমাদের জন্য। হ্যাঁ এটা ঠিক যে মেয়েরা বেশি, অবভিয়াসলি 10% আসলে কম। তারপরে তোমার যদি মনে হয় যে তোমার পয়েন্ট কম অন্যান্য ভার্সিটির জন্য, তুমি তাহলে নার্সিং প্রিপারেশন নিতে পারো। ওকে, ওকে তাহলে ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ এই জন্য বললাম তিলোত্তমা, ওইটা আমরা আমরা নিজেরা এখনো কনফিউজড, সামনে বই আসলে জানতে পারবো, জানলে আমরা জানতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে সবাই তাহলে আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবারও দেখা হবে তোমাদের সাথে। ওকে, তাহলে তোমার নোট শেয়ারিং করো গ্রুপের মধ্যে, যে তাহলে টপ 3 যারা তারা কিন্তু পুরস্কার পাবা। আরেকদিন গল্প করবো, বৃষ্টি আক্তার, আরেকদিন বলবো না গল্প করবো, আরেকদিন গল্প করবো। ওকে, তাহলে সবাইকে তাহলে আল্লাহ হাফেজ।